ভাবুন তো, আপনার নিজেরই শেষ কৃত্য সম্পন্ন হয়ে গেছে। গোটা দুনিয়া জানে আপনি মৃত। আপনার কোটি টাকার সাম্রাজ্য চোখের সামনে দখল করে নিয়েছে অন্য কেউ। কিন্তু ঠিক 12 বছর পর শরীরে ছাই মেখে এক নাগা সন্ন্যাসীর বেশে আপনি ফিরে এলেন নিজের রাজত্ব দাবি করতে। তখন আপনার নিজের স্ত্রী যদি আপনাকে চিনতে অস্বীকার করে, আর পরাক্রমশালী ব্রিটিশ সরকার যদি আপনার উপর পুলিশ লেলিয়ে দিয়ে আপনাকে আখ্যা দেয় ভণ্ড প্রতারক বলে, তবে কি করবেন আপনি? এটি কোনো হলিউড বা বলিউডের থ্রিলার সিনেমার কাল্পনিক স্ক্রিপ্ট নয়। এটি অবিভক্ত বাংলার সবচেয়ে রোমহর্ষক, বিতর্কিত এবং অকল্পনীয় এক ঐতিহাসিক সত্য। স্বাগতম বই কথাকয়ের আজকের এই বিশেষ অডিও ডকুমেন্টারিতে, যেখানে আজ আমরা উন্মোচন করতে চলেছি বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আইনি এবং মনস্তাত্ত্বিক রহস্য, ভাওয়াল সন্ন্যাসী মামলা। আজ আমরা কেবল আবেগ বা প্রচলিত গুজবের উপর ভিত্তি করে কথা বলবো না। ইতিহাসের কাঠগড়ায় আজ আমরা দাঁড়াবো নিরেট ফরেন্সিক প্রমাণ, মেডিকেল রিপোর্ট এবং অকাট্য যুক্তির উপর ভর করে। তাই চোখ বন্ধ করুন, কান পাতুন ইতিহাসের সেই অন্ধকার পাতাগুলোতে। জয়দেবপুর রাজবাড়ির হাতির পিলখানার কোলাহল থেকে শুরু করে দার্জিলিংয়ের সেই অভিশপ্ত কালরাত্রির শ্মশানের বজ্রপাত, সবকিছুর সাক্ষী আজ হতে চলেছেন আপনি নিজেই। চলুন শুরু করা যাক ক্ষমতার মোহ, চক্রান্ত এবং এক হারানো রাজকুমারের ফিরে আসার শতাব্দীর শ্রেষ্ঠ ঐতিহাসিক যাত্রা। অধ্যায় 1, জয়দেবপুরের রাজপ্রাসাদ ও এক অভিশপ্ত যাত্রা। সবচেয়ে বড় আইনি লড়াইয়ের সূচনা কোনো আদালত কক্ষে হয়নি। একটি রাজ পরিবারের অন্দরমহলে লুকিয়ে থাকা এক অন্ধকার ব্যাধি থেকে। 1909 সাল, পূর্ব বাংলার অন্যতম বৃহত্তম জমিদারি ভাওয়াল স্টেট। 579 বর্গমাইল বিস্তৃত এই জমিদারির আয়তন ছিল স্বাধীন নেদারল্যান্ডস রাষ্ট্রের সমান। অথচ এই সুবিশাল সাম্রাজ্যের পতন কোনো যুদ্ধ বা বিপ্লবের মাধ্যমে হয়নি। এর পতন শুরু হয়েছিল একটি মাত্র জীবাণুর সংক্রমণে এবং একটি পরিকল্পিত ট্রেন যাত্রায়। মানব মনস্তত্ত্বের সবচেয়ে আদিম প্রবৃত্তি, লোভ এবং ক্ষমতার মোহ, কিভাবে একটি গোটা সাম্রাজ্যকে গ্রাস করতে পারে। ভাওয়াল সন্ন্যাসীর ঘটনা তার এক নিখুঁত ঐতিহাসিক দলিল। পার্থ চ্যাটার্জির আ প্রিন্সলি ইমসচার গ্রন্থে এই ঘটনার যে প্রামাণ্য বিশ্লেষণ রয়েছে, তা কেবল একটি সম্পত্তি দখলের মামলা নয়, বরং ঔপনিবেশিক ভারতের এক মনস্তাত্ত্বিক থ্রিলার। বিংশ শতাব্দীর একেবারে শুরুর দিক। ঢাকা জেলার জয়দেবপুরে অবস্থিত ভাওয়াল রাজবাড়ি তখন প্রাচুর্যের এক চূড়ান্ত শিখরে অবস্থান করছে। রাজা রাজেন্দ্র নারায়ণ রায় এই এস্টেটকে বাংলার অন্যতম সম্পদশালী জমিদারিতে পরিণত করেছিলেন। প্রাসাদের ভেতরে হাতির পিলখানা, ঘোড়াশাল এবং বিদেশি দামি গাড়ির সারি। রাজেন্দ্র নারায়ণের মৃত্যুর পর তার 3 ছেলে, রণেন্দ্র নারায়ণ, রমেন্দ্র নারায়ণ এবং রবীন্দ্র নারায়ণ, এই সুবিশাল সম্পত্তির অধিকারী হন। এদের মধ্যে মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায় ছিলেন সবচেয়ে বর্ণাঢ্য এবং বেপরোয়া স্বভাবের অধিকারী। তৎকালীন ঐতিহাসিক নথিপত্রের বর্ণনায় জানা যায়, সে সময় ভাওয়াল স্টেটের বার্ষিক আয় ছিল প্রায় 5 লক্ষ টাকা, যা আজকের দিনের হিসাবে 1000 কোটি টাকার সমতুল্য। এত বিপুল সম্পত্তির অধিকারী হয়েও মেজকুমারের শাসন কাজ বা জমিদারির হিসাব নিকাশে কোনো আগ্রহ ছিল না। তার জগৎ ছিল সম্পূর্ণ ভিন্ন এবং রোমাঞ্চকর। তার দিনের শুরু হতো রাজকীয় শিকারের প্রস্তুতি দিয়ে, যেখানে শতাধিক লোক লস্কর কেবল তার হুকুম তামিলের জন্য সর্বদা প্রস্তুত থাকত। বাঘ, ভাল্লুক থেকে শুরু করে বুনো শুয়োর শিকার ছিল তার রক্তের নেশা। হাতির পিঠে চড়ে বিশাল অনুচর বাহিনী নিয়ে জয়দেবপুরের গভীর জঙ্গলে তিনি দিনের পর দিন কাটিয়ে দিতেন।
প্রচলিত ব্রিটিশ ধাঁচের পড়াশোনায় তার চরম অনীহা ছিল। বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। তার পোশাক ছিল অতি সাধারণ, ধুতি এবং শার্ট, কিন্তু তার স্বভাব ছিল একজন সামন্ত প্রভুর মতোই বেপরোয়া। দিনের বেলা শিকার আর রাতের বেলা রাজপ্রাসাদের অন্দরমহলে চলত চরম উচ্ছৃঙ্খল জীবনযাপন। মেজকুমারের স্ত্রী বিভাবতী দেবী ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। 1902 সালে মাত্র 13 বছর বয়সে রমেন্দ্র নারায়ণের সাথে তার বিয়ে হয়, কিন্তু স্বামীর এই উদ্দাম এবং বহুগামী জীবনযাত্রার কারণে তাদের দাম্পত্য জীবনে এক অদৃশ্য শূন্যতা বিরাজ করছিল সবসময়। এই উচ্ছৃঙ্খল জীবনযাপনের চূড়ান্ত মূল্য মেজকুমারকে চোকাতে হয়েছিল খুব দ্রুত এবং অত্যন্ত নির্মমভাবে। 1905 সালের দিকে তিনি সিফিলিস নামক এক মারাত্মক যৌনবাহিত রোগে আক্রান্ত হন। বিংশ শতাব্দীর প্রথম দশকে অ্যান্টিবায়োটিক বা পেনিসিলিনের আবিষ্কার হয়নি, ফলে সিফিলিস ছিল তখন এক ভয়াবহ মরণ ব্যাধি, যার শেষ পরিণতি ছিল অন্ধত্ব, পক্ষাঘাত এবং যন্ত্রণাদায়ক মৃত্যু। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস ঘাঁটলে দেখা যায় সেই সময়ে এই রোগের একমাত্র চিকিৎসা ছিল পারদ বা আর্সেনিকযুক্ত ঔষধের ব্যবহার, যা রোগীর শরীরের জন্য আরও অনেক বেশি ক্ষতিকর ছিল। কুমারের শরীরে সিফিলিসের প্রাথমিক লক্ষণ হিসেবে নির্দিষ্ট কিছু ক্ষত বা আলসার দেখা দেয়। রাজবাড়ির ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আশুতোষ দাশগুপ্ত তার চিকিৎসা শুরু করেন, কিন্তু দিন দিন কুমারের স্বাস্থ্যের অবনতি হতে থাকে। তার পেশির শক্তি কমতে শুরু করে এবং তীব্র যন্ত্রণায় তিনি প্রায়শই শয্যাশায়ী হয়ে পড়েন রাজপ্রাসাদের অভ্যন্তরে। অবস্থা যখন ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন পরিবারের সদস্যরা এক জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেন। মেজকুমারকে উন্নত চিকিৎসা এবং হাওয়া বদলের জন্য দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হবে। 1909 সালের 18 এপ্রিল জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এক বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হলো। যাত্রীদের তালিকায় ছিলেন মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়, তার স্ত্রী বিভাবতী দেবী, মেজকুমারের শ্যালক অর্থাৎ বিভাবতী দেবীর ভাই সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং পারিবারিক চিকিৎসক ডাক্তার আশুতোষ দাশগুপ্ত। এছাড়া সাথে ছিল প্রায় 27 জন কর্মচারী এবং বিশাল এক লটবহর। সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন শিক্ষিত, ধূর্ত এবং অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি। তিনি খুব ভালোভাবেই জানতেন জমিদারির উত্তরাধিকার সংক্রান্ত ব্রিটিশ আইনের প্রতিটি খুঁটিনাটি। জমিদারির কোনো আইনি অধিকার তার না থাকলেও মেজকুমারের অসুস্থতার সুযোগে তিনি ধীরে ধীরে ভাওয়াল এস্টেটের প্রশাসনিক কাজগুলোতে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করেছিলেন অত্যন্ত সুনিপুণভাবে। দার্জিলিংয়ের সেই ট্রেনের কামরায় মেজকুমার যখন তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন, তখন তার চারপাশের মানুষগুলোর মনে ঠিক কি চলছিল ইতিহাস প্রমাণ দেয়। সেই যাত্রা কেবল একজন অসুস্থ রোগীর হাওয়া বদলের যাত্রা ছিল না, এটি ছিল এমন এক নিপুণ দাবা খেলার প্রথম চাল, যার ঘুঁটিগুলো আগে থেকেই অত্যন্ত সতর্কতার সাথে সাজিয়ে রাখা হয়েছিল। পাহাড়ি শহর দার্জিলিংয়ের হিম শীতল পরিবেশ কুমারের স্বাস্থ্যের কোনো উন্নতি তো করলই না, বরং সেখানে পৌঁছানোর কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি এক ভয়ঙ্কর রূপ ধারণ করল। 8 মে 1909 দার্জিলিংয়ের স্টেপ অ্যাসাইড নামক একটি ভাড়া বাড়িতে মেজকুমারের শারীরিক অবস্থা হঠাৎ করেই চরম সংকটাপন্ন হয়ে পড়ে। চিকিৎসকের দেওয়া ঔষধ সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয়। তীব্র পেট ব্যথা এবং বমির সাথে মারাত্মক রক্তপাত শুরু হয় তার। কিন্তু এটা কি সত্যিই সিফিলিসের চূড়ান্ত পর্যায় ছিল, নাকি অত্যন্ত সুকৌশলে তার খাবারে মিশিয়ে দেওয়া হয়েছিল আর্সেনিকের প্রাণঘাতী কোনো ডোজ? সত্য কি, সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দার্জিলিংয়ের সেই অভিশপ্ত ভাড়া বাড়ির প্রতিটি কোণায়। অধ্যায় 2, দার্জিলিংয়ের সেই কাল রাত্রি এবং অন্তর্ধান। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে আর্সেনিককে বলা হয় উত্তরাধিকারীদের বিষ। বর্ণহীন,
গন্ধহীন এই রাসায়নিক মানুষের শরীরে প্রবেশ করলে যে উপসর্গগুলো তৈরি করে তা আশ্চর্যজনকভাবে কলেরার সাথে মিলে যায়। আর যদি রোগীর আগে থেকেই সিফিলিসের মতো রোগ থাকে তবে আর্সেনিকের প্রয়োগ হয়ে ওঠে নিখুঁত হত্যার সবচেয়ে মোক্ষম হাতিয়ার। 1909 সালের মে মাস, দার্জিলিংয়ের স্টেইব অ্যাসাইড ভিলা। মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়ের শারীরিক অবস্থা হঠাৎ করেই এক রহস্যময় বাঁক নেয়। হাওয়া বদলের জন্য পাহাড়ে এসে তার সুস্থ হওয়ার কথা ছিল, কিন্তু ঘটল ঠিক উল্টো। 5 মে থেকে তার শরীরে নতুন কিছু উপসর্গ দেখা দেয়, যা কেবল সিফিলিসের সাধারণ লক্ষণের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তীব্র পেট ব্যথা, অবিরাম বমি এবং অন্ত্রের ভয়াবহ প্রদাহ, এই লক্ষণগুলো নিয়েই ভাওয়াল সন্ন্যাসী মামলার নথিপত্রে চিকিৎসকদের মধ্যে তীব্র মতভেদ তৈরি হয়েছিল। ইতিহাসবিদ পার্থ চ্যাটার্জি তার গবেষণায় উল্লেখ করেছেন, মামলার শুনানিকালে বাদীপক্ষের আইনজীবীরা জোরালো দাবি তুলেছিলেন যে মেজকুমারকে সুকৌশলে বিষ প্রয়োগ করা হয়েছিল। দার্জিলিংয়ে কুমারের সাথে ছিলেন শ্যালক সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং পারিবারিক চিকিৎসক ডাক্তার আশুতোষ দাশগুপ্ত। সত্যেন্দ্রনাথের উচ্চাকাঙ্ক্ষা কারো অজানা ছিল না। চিকিৎসকের দেওয়া ঔষধের ডোজগুলো কি সত্যি সিফিলিস নিরাময়ের জন্য ছিল, নাকি তা ছিল ধীরে ধীরে মৃত্যু নিশ্চিত করার এক নিখুঁত পরিকল্পনা? 8 মে সকাল থেকেই কুমারের অবস্থার চরম অবনতি ঘটে। তার শরীর নীলচে হতে শুরু করে এবং পালস প্রায় পাওয়াই যাচ্ছিল না। সেদিনের আবহাওয়াও যেন এক অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছিল। সকাল থেকেই দার্জিলিংয়ের আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করে, আর বিকেলের দিকে শুরু হয় হাড় কাঁপানো বাতাস। সন্ধ্যার পর স্টেইব অ্যাসাইড ভিলায় নেমে আসে পিন পতন নীরবতা। রাত আনুমানিক 8টার দিকে ডাক্তার আশুতোষ দাশগুপ্ত মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়কে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথেই দার্জিলিংয়ের হিন্দু সমাজের নিয়মানুযায়ী সৎকারের প্রস্তুতি শুরু হয়। কিন্তু এত তাড়াহুড়ো কেন? রাজ পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যুতে স্বাভাবিকভাবেই আরও বেশি আত্মীয় স্বজনের জন্য অপেক্ষা করার কথা। কিন্তু সত্যেন্দ্রনাথ বিন্দুমাত্র সময় নষ্ট করতে চাননি। রাত তখন প্রায় 9:30। আকাশ ভেঙে শুরু হলো প্রবল শিলাবৃষ্টি আর বজ্রপাত। সেই ভয়ঙ্কর দুর্যোগের মধ্যেই মেজকুমারের মৃতদেহ একটি খাটিয়ায় তুলে শ্মশানের দিকে রওনা হলো সব যাত্রীদের একটি ছোট দল। স্থানীয় কয়েকজন গোর্খা কুলির কাঁধে চেপে ভাওয়াল এস্টেটের মেজকুমারের নিথর দেহ এগিয়ে চলল শ্মশানের অন্ধকার পথের দিকে। দার্জিলিংয়ের পুরনো শ্মশান ঘাটটি ছিল মূল শহর থেকে বেশ নিচে, একটি খাদের কিনারে। সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 11টা বেজে গেল। প্রবল বৃষ্টির কারণে শ্মশানের পরিবেশ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। কনকনে ঠান্ডা বাতাস আর অবিরাম বর্ষণের মধ্যে চিতা সাজানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সব যাত্রীরা ভিজে একাকার। মৃতদেহটি একটি অস্থায়ী চালা ঘরের নিচে নামিয়ে রাখা হলো। এমন সময় শুরু হলো কাল বৈশাখীর মতো প্রচণ্ড ঝড়। বাতাসের তীব্রতায় চালা ঘরের চাল উড়ে যাওয়ার উপক্রম। প্রবল শীতে এবং ভয়ে সব যাত্রীরা মৃতদেহটি সেখানে ফেলেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে শ্মশানের উপরের দিকে একটি আচ্ছাদিত স্থানে ছুটে যান। প্রায় ঘণ্টা খানেক ধরে চলল প্রকৃতির সেই তাণ্ডব। নিচে শ্মশানঘাটে সম্পূর্ণ একাকী পড়ে রইল মেজকুমারের মৃতদেহ। চারদিকে নিকষ কালো অন্ধকার। কেবল ক্ষণে ক্ষণে বজ্রপাতের আলোয় আলোকিত হয়ে উঠছিল শ্মশানের বিভীষিকাময় প্রান্তর। রাত যখন 1টার কাছাকাছি, তখন ঝড়ের তীব্রতা কিছুটা কমে আসে। বৃষ্টিও ধীরে ধীরে থেমে যায়। সব যাত্রীরা আবার নিচে নামতে শুরু করেন সৎকারের অসমাপ্ত কাজ শেষ করার জন্য। তাদের হাতে থাকা লণ্ঠনের আলোয় শ্মশানঘাটের ভেজা মাটি চকচক করছিল। কিন্তু নিচে নেমে তারা যে দৃশ্য দেখলেন তা তাদের কল্পনার অতীত ছিল। চালা ঘরের নিচে যেখানে মেজকুমারের মৃতদেহটি রাখা হয়েছিল, সেই জায়গাটি সম্পূর্ণ ফাঁকা। খাটিয়াটি একপাশে উল্টে পড়ে আছে।
কিন্তু মৃতদেহটি সেখানে নেই। ভাওয়াল এস্টেটের কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারীর মৃতদেহ গায়েব হয়ে গেছে। তারা পাগলের মতো চারদিকে খুঁজতে শুরু করলেন। কেউ ভাবলেন মৃতদেহ হয়তো শেয়াল বা বন্য কুকুরে টেনে নিয়ে গেছে, আবার কেউ ভাবলেন প্রবল বৃষ্টির তোড়ে হয়তো পাহাড়ি খাদে গড়িয়ে পড়েছে। কিন্তু কোনো বন্য প্রাণীর আক্রমণের চিহ্ন সেখানে ছিল না, আর খাদেও কোনো মৃতদেহ পাওয়া গেল না। পরদিন সকালে সত্যেন্দ্রনাথের নির্দেশে তাড়াহুড়ো করে একটি ভুয়া চিতা সাজিয়ে পুড়িয়ে দেওয়া হলো, যাতে স্থানীয়রা মনে করে সৎকার সম্পন্ন হয়েছে। কিন্তু সেই রাতে শ্মশানে আসলে কি ঘটেছিল? ঐতিহাসিক নথিপত্র এবং পরবর্তীকালের মামলার সাক্ষ্য প্রমাণ করে সেই প্রবল বৃষ্টির রাতে একদল নাগা সন্ন্যাসী পাহাড়ের ওই পথ ধরে যাচ্ছিলেন। বজ্রপাতের আলোয় তারা শ্মশানের চালাঘরের নিচে পড়ে থাকা একটি মৃতদেহ দেখতে পান। কৌতূহলবশত তারা যখন মৃতদেহের কাছে এগিয়ে যান, তখন হঠাৎ তাদের একজন খেয়াল করেন মৃতদেহটির পায়ের আঙ্গুলগুলো সামান্য নড়ছে। সন্ন্যাসীদের গুরু দ্রুত ঝুঁকে পড়ে মৃতদেহের বুকে কান পাতলেন। হৃৎপিণ্ডের স্পন্দন অত্যন্ত ক্ষীণ, কিন্তু মানুষটি তখনও বেঁচে আছে। মৃতদেহ সৎকারের আগেই শ্মশানে একা ফেলে সব যাত্রীদের পালিয়ে যাওয়া, আর ঠিক সেই মুহূর্তে একদল রহস্যময় নাগা সন্ন্যাসীর সেখানে উপস্থিত হওয়া। এগুলো কি নিছকই সমাপতন ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল এমন কোনো গভীর ষড়যন্ত্র যার জাল বিস্তার করেছিল স্বয়ং সত্যেন্দ্রনাথ? যখন নাগা সন্ন্যাসীরা সেই অর্ধ মৃত মানুষটিকে কাঁধে তুলে নিয়ে গভীর জঙ্গলের দিকে মিলিয়ে যাচ্ছেন, ঠিক তখন স্টেপ অ্যাসাইড ভিলায় বসে সত্যেন্দ্রনাথ একটি টেলিগ্রাম লেখার প্রস্তুতি নিচ্ছিলেন। টেলিগ্রামের প্রাপক ভাওয়াল এস্টেটের ম্যানেজার। আর সেই জরুরি টেলিগ্রামের প্রথম লাইনটি ঠিক কি ছিল তা জানব আমরা পরের অধ্যায়ে। অধ্যায় 3, চক্রান্তের ছায়া ও কোর্ট অফ ওয়ার্ডস। ব্রিটিশ ঔপনিবেশিক আইনে কোর্ট অফ ওয়ার্ডস নামক ব্যবস্থাটি তৈরি করা হয়েছিল নাবালক বা অক্ষম জমিদারদের সম্পত্তি রক্ষার দোহাই দিয়ে। কিন্তু ইতিহাসের কাঠগড়ায় দাঁড়ালে দেখা যায় এই আইনটি ছিল আসলে স্থানীয় জমিদারির বিপুল সম্পদ ব্রিটিশ কোষাগারে হস্তগত করার এক আইনি ও অত্যন্ত সুকৌশলী হাতিয়ার। 1909 সালের মে মাসে মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়ের মৃত্যুর খবরের পর ভাওয়াল এস্টেটের ক্ষেত্রে ঠিক এই নিয়মটি প্রয়োগ করা হয়। ইতিহাসবিদ পার্থ চ্যাটার্জি তার আ প্রিন্সলি ইমসচার গ্রন্থে ব্রিটিশ রাজস্ব বোর্ডের নথিপত্র ঘেঁটে দেখিয়েছেন কিভাবে উত্তরাধিকারীহীন একটি বিশাল জমিদারি চোখের নিমেষে ব্রিটিশ প্রশাসনের গ্রাসে চলে যায়। ভাওয়াল এস্টেটের কোষাগারে তখন নগদ অর্থ এবং স্বর্ণ মুদ্রার পরিমাণ ছিল অকল্পনীয়, যা ব্রিটিশ সাম্রাজ্যের কোষাগারকে আরও স্ফীত করার একটি সুবর্ণ সুযোগ এনে দেয়। দার্জিলিং থেকে একটি সংক্ষিপ্ত এবং শীতল টেলিগ্রাম এসে পৌঁছায় জয়দেবপুরের রাজপ্রাসাদে। মেজকুমারের মৃত্যুর সংবাদে প্রাসাদের শোকের ছায়া নেমে এলেও অন্দরমহলের সমীকরণগুলো অত্যন্ত দ্রুত বদলাতে শুরু করে। মাত্র 20 বছর বয়সী বিধবা বিভাবতী দেবী যখন দার্জিলিং থেকে ঢাকায় ফিরে আসেন, তখন তিনি মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত। কিন্তু তার ভাই সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চোখে তখন শোকের চেয়ে ক্ষমতার হিসাব নিকাশে ছিল অনেক বেশি স্পষ্ট। ভাওয়াল এস্টেটের নিয়ম অনুযায়ী মেজকুমারের কোনো সন্তান না থাকায় তার মৃত্যুর পর তার অংশের সম্পত্তির উত্তরাধিকারী হন স্ত্রী বিভাবতী দেবী। কিন্তু বিভাবতী ছিলেন রাজকীয় প্রশাসনিক কাজে সম্পূর্ণ অনভিজ্ঞ এবং মানসিকভাবে তার ভাইয়ের উপর নির্ভরশীল। সত্যেন্দ্রনাথ ঠিক এই সুযোগটির জন্যই অপেক্ষা করছিলেন। রাজকুমারের মৃত্যুর পর ব্রিটিশ সরকার যখন কোর্ট অফ ওয়ার্ডসের মাধ্যমে ভাওয়াল এস্টেটের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে, সত্যেন্দ্রনাথ অত্যন্ত কৌশলে নিজেকে বিভাবতী দেবীর প্রধান আইনি ও প্রশাসনিক প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেন। ব্রিটিশ আমলাদের সাথে আঘাত করে তিনি জমিদারির ভেতরে নিজের একচ্ছত্র আধিপত্য কায়েম করেন। তিনি খুব দ্রুত রাজবাড়ির বিশ্বস্ত পুরনো কর্মচারীদের ছাঁটাই করে নিজের অনুগত লোক নিয়োগ করেন। নথিপত্র থেকে জানা যায় কোর্ট অফ ওয়ার্ডসের অধীনে
জমিদারির আয় থেকে বিভাবতী দেবীর জন্য যে বিপুল পরিমাণ মাসিক ভাতা বরাদ্দ করা হতো তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল সত্যেন্দ্রনাথের হাতে। বনের বৈধ অধিকারের আড়ালে মূলত তিনিই হয়ে ওঠেন ভাওয়াল স্টেটের অঘোষিত নিয়ন্ত্রক। মেজকুমারের মৃত্যু কেবল একটি ট্র্যাজেডি ছিল না, সত্যেন্দ্রনাথের কাছে এটি ছিল ক্ষমতার শীর্ষে পৌঁছানোর এক নিখুঁত সিঁড়ি। ক্ষমতা কুক্ষিগত করার পর সত্যেন্দ্রনাথের প্রথম কাজ ছিল দার্জিলিংয়ের সেই কাল রাত্রির ঘটনাটিকে সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়া। তিনি অত্যন্ত সতর্কতার সাথে রাজবাড়ির কর্মচারীদের মুখ বন্ধ করার ব্যবস্থা করেন। যারা দার্জিলিংয়ে কুমারের সাথে ছিলেন তাদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে অথবা ভয় দেখিয়ে নীরব করা হয়। পারিবারিক চিকিৎসক ডক্টর আশুতোষ দাশগুপ্তকে বাধ্য করা হয় একটি নিখুঁত ডেথ সার্টিফিকেট তৈরি করতে। কিন্তু সত্যেন্দ্রনাথ যতই চেষ্টা করুন না কেন, সত্যের নিজস্ব একটি গতিপথ থাকে। দার্জিলিংয়ের শ্মশানে সেই ঝড়ের রাতে ঠিক কী ঘটেছিল তার অস্পষ্ট বিবরণ সাধারণ কর্মচারীদের ফিসফিসানির মাধ্যমে ধীরে ধীরে জয়দেবপুরের সাধারণ প্রজাদের কানে পৌঁছাতে শুরু করে। ব্রিটিশ গোয়েন্দা পুলিশের সে সময়ের গোপন রিপোর্টগুলোতে উল্লেখ রয়েছে যে ভাওয়াল পরগনার প্রজাদের মধ্যে মেজকুমারের মৃত্যু নিয়ে তীব্র অসন্তোষ এবং সন্দেহ দানা বাঁধছিল। তারা বিশ্বাস করতে পারছিল না যে তাদের সুঠাম দেহের অধিকারী শিকারী রাজকুমার এত দ্রুত এক অজানা রোগে মারা যেতে পারেন। প্রজাদের এই সন্দেহের ভিত্তি নিছক আবেগ ছিল না। হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃতদেহ সৎকারের পর যে অস্থি ও ভস্ম পরিবারের কাছে ফিরিয়ে আনার কথা, দার্জিলিং থেকে তেমন কিছুই জয়দেবপুরে আনা হয়নি। প্রজারা প্রকাশ্যে প্রশ্ন করতে শুরু করে, যদি সৎকার সম্পূর্ণ হয়েই থাকে তবে চিতার ভস্ম কোথায়? এই প্রশ্নের কোনো সদুত্তর সত্যেন্দ্রনাথ বা কোর্ট অফ ওয়ার্ডসের ব্রিটিশ ম্যানেজাররা দিতে পারেননি। ফলশ্রুতিতে ভাওয়াল স্টেটের বিভিন্ন অঞ্চলে প্রজারা খাজনা দেওয়া বন্ধ করে দেয়। তাদের একটাই দাবি, রাজকুমার মরেননি, তিনি নিশ্চয়ই কোথাও বেঁচে আছেন এবং কোনো এক গভীর চক্রান্তের শিকার হয়েছেন। ব্রিটিশ প্রশাসন কঠোর হাতে এই বিদ্রোহ দমনের চেষ্টা করে। ব্রিটিশ কালেক্টররা গ্রামে গ্রামে পুলিশ পাঠিয়ে সাধারণ কৃষকদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালায়, যার বিস্তারিত বিবরণ তৎকালীন স্থানীয় পত্রিকাগুলোতেও প্রকাশিত হয়েছিল। পুলিশি অত্যাচারে প্রজাদের সাময়িকভাবে চুপ করানো হলেও তাদের মনের ভেতরের সন্দেহ কখনোই দূর হয়নি। বছরের পর বছর কেটে যেতে থাকে। জয়দেবপুরের রাজপ্রাসাদে ক্ষমতার দম্ভে সত্যেন্দ্রনাথ যখন নিজেকে অপ্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছেন, ঠিক তখনই নিয়তি তার নিজের চালটি চালার প্রস্তুতি নিচ্ছিল। 1909 সালের সেই ঘটনার পর 12টি বছর পার হয়ে গেছে। 1921 সালের শীতকাল। ব্রিটিশ ভারতের তৎকালীন অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ঢাকা শহরের বুক চিরে বয়ে চলা বুড়িগঙ্গা নদী। নদীর ধারের বাকল্যান্ড বাঁধ এলাকাটি তখন ব্যবসায়ী, নাবিক এবং সাধারণ মানুষের পদচারণায় মুখর। কোর্ট অফ ওয়ার্ডসের কড়া শাসনে ভাওয়াল স্টেটের প্রজারা যখন মেজকুমারের ফিরে আসার প্রায় সমস্ত আশা ছেড়ে দিয়েছে, ঠিক সেই সময় ইতিহাসের পাতা উল্টে যায় এক অভাবনীয় ঘটনায়। এক কুয়াশাচ্ছন্ন সকালে বাকল্যান্ড বাঁধের একটি নির্দিষ্ট স্থানে এসে বসে ছাই মাখা দীর্ঘ জটাধারী এক রহস্যময় নাগা সন্ন্যাসী। তার পরনে কেবল একটি কৌপিন, সারা শরীরে ভস্ম মাখানো, আর চোখে মুখে এক অদ্ভুত উদাসীনতা। পথ চলতি মানুষ প্রথমে তাকে সাধারণ কোনো সাধু ভেবেই এড়িয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ স্থানীয় কয়েকজন প্রজার দৃষ্টি আটকে যায় সন্ন্যাসীর শারীরিক গঠনের দিকে। দীর্ঘকায় এই সন্ন্যাসীর চেহারার সাথে 12 বছর আগে মৃত ভাওয়াল স্টেটের মেজকুমারের এক অবর্ণনীয় ও রোমহর্ষক মিল স্পষ্ট হয়ে ওঠে। অধ্যায় 4, বাকল্যান্ড বাঁধের রহস্যময় সন্ন্যাসী। মানব মস্তিষ্ক অত্যন্ত জটিল। মনোবিজ্ঞানীদের মতে দীর্ঘ 12 বছর পর মানুষের চেহারার সূক্ষ্ম স্মৃতি মুছে যেতে শুরু করে, কিন্তু কোনো মানুষের শারীরিক গঠন এবং হাঁটার ধরন মস্তিষ্কের এক বিশেষ অঞ্চলে এমনভাবে গেঁথে থাকে যে এক যুগের ব্যবধানও তা
তাকে ভুলিয়ে দিতে পারে না। 1921 সালের ডিসেম্বর মাস, ঢাকা শহরের বুকে তখন শীতের আমেজ। ব্রিটিশ ভারতের অন্যতম ব্যস্ত নদীবন্দর সদরঘাট সংলগ্ন বাকল্যান্ড বাঁধ এলাকা। বুড়িগঙ্গার তীরে প্রতিদিন হাজারো ব্যবসায়ী, নাবিক এবং সাধারণ মানুষের ভিড় জমে। এই বাকল্যান্ড বাঁধ কেবল একটি ব্যবসা কেন্দ্র ছিল না, এটি ছিল তৎকালীন ঢাকা শহরের সবচেয়ে বড় সামাজিক মিলন মেলা। এই কোলাহলপূর্ণ জায়গাতেই এমন এক ঘটনার সূত্রপাত হয় যা অচিরেই ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেবে। ভাওয়াল সন্ন্যাসী মামলার আইনি নথিপত্র এবং মুরারি ঘোষের দ্য ভাওয়াল সন্ন্যাসী কেস নামক প্রামাণ্য গ্রন্থে এই নির্দিষ্ট সময়টির নিখুঁত ঐতিহাসিক বিবরণ পাওয়া যায়। গ্রন্থটির তথ্য অনুযায়ী 1921 সালের শেষের দিকে বাকল্যান্ড বাঁধের এক নির্দিষ্ট স্থানে একজন দীর্ঘকায় নাগা সন্ন্যাসী এসে আশ্রয় নেন। তার পরনে কোনো সাধারণ পোশাক ছিল না। শীতে কাঁপতে থাকা ঢাকা শহরে তার গায়ে ছিল কেবল ছাইয়ের প্রলেপ। সন্ন্যাসীর মাথার জটা ছিল দীর্ঘ এবং ধুলোয় পরিপূর্ণ। তার চোখের দৃষ্টি ছিল সম্পূর্ণ উদাসীন। ঘন্টার পর ঘন্টা তিনি একই জায়গায় নিশ্চল হয়ে বসে থাকতেন। সামনে একটি ধুনির আগুন জ্বলত। পথচারীরা তাকে সাধারণ সাধু ভেবেই মুদ্রা বা খাবার দান করত, কিন্তু খুব দ্রুতই স্থানীয় মানুষদের দৃষ্টি অন্য একটি দিকে আকৃষ্ট হতে শুরু করে। সন্ন্যাসীর উচ্চতা ছিল সাধারণ বাঙালির তুলনায় অনেক বেশি, প্রায় 6 ফুট। তার গায়ের রং ছাইয়ের নিচে ঢাকা থাকলেও শারীরিক গঠন ছিল অত্যন্ত সুঠাম। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল তার চোখের মণির রং। সাধারণত এই অঞ্চলে মানুষের চোখের মণি কালো বা গাঢ় বাদামি রঙের হয়, কিন্তু এই সন্ন্যাসীর চোখের মণির রং ছিল হালকা কটা, ঠিক যেমনটা ছিল ভাওয়াল স্টেটের মৃত মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়ের। শুরুতে কয়েকজন পথচারী ফিসফাস শুরু করে। তারা একে অপরের দিকে তাকিয়ে সন্দেহ প্রকাশ করে, এই সন্ন্যাসী কে, কোথা থেকে এলেন তিনি? তার মুখাবয়বের সাথে 12 বছর আগে দার্জিলিংয়ে মারা যাওয়া রাজকুমারের এত হুবহু মিল কিভাবে সম্ভব? খবর বাতাসের আগে ছড়ায়, বিশেষ করে সেই খবর যদি হয় কোনো মৃত মানুষের ফিরে আসার। কয়েকদিনের মধ্যেই বাকল্যান্ড বাঁধের সেই নির্দিষ্ট স্থানে মানুষের ভিড় বাড়তে শুরু করে। জয়দেবপুর এবং এর আশেপাশের গ্রামগুলো থেকে ভাওয়াল স্টেটের সাধারণ প্রজারা দলে দলে ঢাকায় আসতে থাকে কেবল এই সন্ন্যাসীকে এক নজর দেখার জন্য। তারা সন্ন্যাসীর মুখের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। কেউ প্রশ্ন করে, কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করার চেষ্টা করে, কিন্তু সন্ন্যাসী সম্পূর্ণ নীরব। তার মুখ থেকে বাংলা বা অন্য কোনো ভাষায় একটি শব্দও বের হয় না। তিনি কেবল শূন্য দৃষ্টিতে বুড়িগঙ্গা নদীর স্রোতের দিকে তাকিয়ে থাকেন। এই নীরবতা প্রজাদের সন্দেহকে আরও ঘনীভূত করে তোলে। ব্রিটিশ গোয়েন্দা পুলিশের রিপোর্ট অনুযায়ী এই সময়টিতে ঢাকা শহরে এক চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। গোয়েন্দারা লক্ষ্য করেন প্রজারা সন্ন্যাসীকে ঘিরে ভাওয়াল স্টেটের নানা পুরনো গল্প আলোচনা করছে। তারা সন্ন্যাসীর প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছে। যদি তিনি সত্যি মেজকুমার হন, তবে কেন তিনি নিজের পরিচয় প্রকাশ করছেন না? কোর্ট অফ ওয়ার্ডসের ব্রিটিশ কর্মকর্তারা প্রথমে এই ঘটনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তাদের মতে এটি ছিল সাধারণ প্রজাদের এক ধরনের সম্মিলিত হ্যালুসিনেশন বা দৃষ্টি বিভ্রম। শ্যালক সতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঢাকায় বসেই খবরটা পান। তিনি অত্যন্ত দ্রুত নিজের অনুগত গুপ্তচরদের বাকল্যান্ড বাঁধে পাঠান সন্ন্যাসীর ওপর নজর রাখার জন্য। সত্যেন্দ্রনাথ নিশ্চিত ছিলেন যে মেজকুমার মৃত, কিন্তু এই সন্ন্যাসীর উপস্থিতি তার ক্ষমতার পথে এক নতুন কাঁটা হয়ে দাঁড়ায়। ইতিহাসবিদ পার্থ চ্যাটার্জি তার গবেষণায় দেখিয়েছেন যে এই সময়টাতে ব্রিটিশ প্রশাসন সন্ন্যাসীকে ঢাকা থেকে বিতাড়িত করার একটি গোপন পরিকল্পনা তৈরি করেছিল। তারা ভয় পাচ্ছিল যে এই সন্ন্যাসীকে কেন্দ্র করে প্রজারা নতুন করে বিদ্রোহ শুরু করতে পারে। কিন্তু ততদিনে পরিস্থিতি ব্রিটিশদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রজাদের বিশ্বাস তখন পাথরের মতো কঠিন রূপ ধারণ করেছে।
তারা কেবল চেহারার মিল দেখেই থেমে থাকেনি, তারা সন্ন্যাসীর শরীরে এমন কিছু সুনির্দিষ্ট শারীরিক চিহ্ন খুঁজতে শুরু করে যা কেবল ভাওয়াল রাজ পরিবারের ঘনিষ্ঠ কর্মচারীরাই জানতেন। একদল প্রজা সন্ন্যাসীর খুব কাছাকাছি গিয়ে তার ডান পায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেজকুমারের ডান পায়ে বাঘ শিকারের সময় পাওয়া এক বিশাল ক্ষতের দাগ ছিল। ছাই মাখা সন্ন্যাসীর ডান পায়েও ঠিক একই জায়গায় একটি পুরনো কাটার দাগ অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। জনতা আনন্দে ফেটে পড়ে, কিন্তু সন্ন্যাসী তখনও নিশ্চল। তিনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। প্রজারা বুঝতে পারে কেবল তারা স্বীকৃতি দিলেই হবে না, এই সন্ন্যাসীর পরিচয় প্রমাণের জন্য এমন একজনকে প্রয়োজন যিনি মেজকুমারকে তার নিজের চেয়েও ভালো করে চিনতেন। এমন একজন মানুষ যার কথার ওপর ব্রিটিশ প্রশাসন বা সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কেউই কোনো সন্দেহ তুলতে পারবে না। জয়দেবপুরের রাজপ্রাসাদে দ্রুত খবর পাঠানো হয়। ঘোড়ার গাড়িতে চড়ে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী বাকল্যান্ড বাঁধের দিকে রওনা হন। জনতার বিশাল ভিড় ঠেলে সেই নারী যখন সন্ন্যাসীর ঠিক সামনে এসে দাঁড়ান, তখন সন্ন্যাসী প্রথমবারের মতো তার শূন্য দৃষ্টি সরিয়ে সেই নারীর চোখের দিকে তাকান। অধ্যায় 5, পরিচয়ের সংকট ও বনের স্বীকৃতি। আধুনিক ফরেনসিক বিজ্ঞানে ডিএনএ টেস্ট আবিষ্কারের বহু আগে 1921 সালের ব্রিটিশ ভারতের বিচার ব্যবস্থায় কোনো মানুষের পরিচয় প্রমাণের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার ছিল শারীরিক চিহ্ন এবং রক্তের সম্পর্কের মানুষের স্মৃতি। বিজ্ঞানীদের মতে মানুষের মস্তিষ্ক কোনো নির্দিষ্ট মুখাবয়ব ভুলে যেতে পারে, কিন্তু ছোটবেলার একসাথে বেড়ে ওঠা ভাই ও বোনের মস্তিষ্কে একে অপরের হাঁটার ভঙ্গি, গলার স্বর এবং শরীরের নির্দিষ্ট দাগগুলো জন্ম জন্মান্তরের মতো খোদাই হয়ে থাকে। 1921 সালের এপ্রিল মাস ঢাকার বাকল্যান্ড বাঁধ থেকে সন্ন্যাসীকে নিয়ে যাওয়া হলো জয়দেবপুরের কাছে কাশিমপুরে। ভাওয়াল স্টেটের হাজার হাজার প্রজা তখন এক অদ্ভুত উন্মাদনায় মেতে উঠেছে। তাদের দৃঢ় বিশ্বাস এই দীর্ঘদেহী নাগা সন্ন্যাসী হলেন দীর্ঘ 12 বছর আগে মৃত বলে ঘোষিত ভাওয়ালের মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়। কিন্তু যার পরিচয় নিয়ে এত বিশাল আলোড়ন, সেই সন্ন্যাসী ছিলেন সম্পূর্ণ নির্বিকার। রাজকীয় হাতির পিঠে চড়িয়ে যখন তাকে ভাওয়ালের মাটিতে ঘোরানো হচ্ছিল, তখন তার চোখে মুখে ছিল এক অচেনা শূন্যতা। তিনি কথা বলছিলেন খুব কম, এবং যা বলছিলেন পুরোটাই ছিল হিন্দি মিশ্রিত অস্পষ্ট ভাষা। বাংলার একটি শব্দও তার মুখ থেকে উচ্চারিত হয়নি। এই নীরবতা ব্রিটিশ প্রশাসন এবং কোর্ট অফ ওয়ার্ডসের কর্মকর্তাদের জন্য একটি শক্তিশালী যুক্তি হিসেবে কাজ করে। তারা প্রচার করতে শুরু করে যে এই ব্যক্তি বাংলার কিছুই জানে না, সে নিছকই একজন বহিরাগত প্রতারক। কিন্তু প্রজারা নাছোড়বান্দা। তাদের চাপে এবং রাজ পরিবারের কিছু বিশ্বস্ত পুরনো কর্মচারীর উদ্যোগে সন্ন্যাসীকে অবশেষে জয়দেবপুর রাজবাড়ির অন্দরমহলে নিয়ে আসা হয়। ইতিহাসের এই মুহূর্তটি ছিল চরম মনস্তাত্ত্বিক টানাপোড়েনের, কারণ সেখানে উপস্থিত ছিলেন এমন একজন নারী মেজকুমারকে যার চেয়ে ভালোভাবে কেউ চিনত না। তিনি হলেন মেজকুমারের আপন বরবোন জ্যোতির্ময়ী দেবী। কোর্ট অফ ওয়ার্ডসের কড়া নজরদারি এবং ব্রিটিশ পুলিশের উপস্থিতিতে জ্যোতির্ময়ী দেবী সন্ন্যাসীর সামনে এসে দাঁড়ালেন। ইতিহাসবিদ পার্থ চ্যাটার্জি তার আ প্রিন্সলি এমসচার গ্রন্থে এই ঐতিহাসিক সাক্ষাতের অত্যন্ত সূক্ষ্ম বিবরণ দিয়েছেন। জ্যোতির্ময়ী দেবী আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেননি। একজন নিরপেক্ষ এবং তীক্ষ্ণ পর্যবেক্ষকের মতো তিনি সন্ন্যাসীর শারীরিক গঠন পরীক্ষা করতে শুরু করেন। 12 বছরের অযত্ন, রোদ আর ছাইয়ের আস্তরণে ঢাকা সন্ন্যাসীর শরীর থেকে সত্য বের করে আনা সহজ কাজ ছিল না। জ্যোতির্ময়ী দেবী প্রথমে লক্ষ্য করলেন সন্ন্যাসীর চোখের মণির রং। খাঁটি বাঙালি হয়েও মেজকুমারের চোখের মণি ছিল হালকা কটা রঙের, যা সন্ন্যাসীর চোখের সাথে হুবহু মিলে যায়। এরপর তিনি সন্ন্যাসীর শরীরের নির্দিষ্ট কিছু জন্মদাগ খুঁজতে শুরু করলেন। মেজকুমারের হাঁটুতে, পিঠে এবং গোড়ালিতে বেশ কিছু নির্দিষ্ট দাগ ছিল। জ্যোতির্ময়ী দেবী সন্ন্যাসীর গায়ের ছাই সরিয়ে একে একে সেই দাগগুলো মেলাতে শুরু করলেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণটি লুকিয়েছিল একটি ভয়ানক ব্যাধির চিহ্নের মধ্যে। দার্জিলিং যাওয়ার আগে মেজকুমার সিফিলিস রোগে আক্রান্ত হয়েছিলেন, যার কারণে তার শরীরে বিশেষ কিছু ক্ষত তৈরি হয়েছিল। জ্যোতির্ময়ী দেবী এবং রাজ পরিবারের পুরনো চিকিৎসক সন্ন্যাসীর শরীরে ঠিক সেই একই স্থানে সিফিলিসের পুরনো ক্ষতের দাগগুলো আবিষ্কার করেন। কেবল তাই নয়, বাঘ শিকারের সময় পাওয়া কুমারের ডান পায়ের সেই বিখ্যাত কাটা দাগটিও সন্ন্যাসীর পায়ে স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। একটানা কয়েকদিন ধরে অত্যন্ত সতর্কতার সাথে এই পরীক্ষাগুলো চালানোর পর 1921 সালের 4 মে জয়দেবপুর রাজবাড়ির প্রাঙ্গণে এক ঐতিহাসিক মুহূর্তের জন্ম হয়। জ্যোতির্ময়ী দেবী হাজার হাজার প্রজা এবং ব্রিটিশ কর্মকর্তাদের সামনে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, এই সন্ন্যাসী অন্য কেউ নয়, ইনিই আমার ভাই, ভাওয়ালের মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়। বোনের এই অকাট্য ঘোষণার পর উপস্থিত জনতার মধ্যে এক বাঁধ ভাঙা উল্লাসের সৃষ্টি হয়। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় সবচেয়ে অভাবনীয় ঘটনাটি। এতদিন ধরে সম্পূর্ণ নিশ্চুপ থাকা, কেবল হিন্দিতে কথা বলা সেই নাগা সন্ন্যাসীর চোখের দৃষ্টি হঠাৎ করেই যেন 12 বছরের কুয়াশা ভেদ করে পরিষ্কার হয়ে ওঠে। তিনি জ্যোতির্ময়ী দেবীর দিকে তাকিয়ে স্পষ্ট এবং নিখুঁত ভাওয়ালি উচ্চারণে বাংলায় এমন একটি ছোটবেলার ডাকনাম ধরে ডাকেন, যা কেবল মেজকুমার এবং তার বোন ছাড়া পৃথিবীর আর কারো পক্ষে জানা সম্ভব ছিল না। সন্ন্যাসী নিজের মুখে স্বীকার করে নেন যে তিনি মেজকুমার। জয়দেবপুরের আকাশ বাতাস যখন মেজকুমারের ফিরে আসার আনন্দে প্রকম্পিত, তখন সেই খবর টেলিগ্রামের মাধ্যমে দ্রুত পৌঁছে যায় ঢাকায়। বোনের স্বীকৃতি এবং সন্ন্যাসীর নিজের পরিচয় স্বীকার করে নেওয়ার এই খবর সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল একটি ভয়ঙ্কর অশনি সংকেত। কারণ তিনি জানতেন জ্যোতির্ময়ী দেবীর এই সাক্ষ্যকে আইনিভাবে খণ্ডন করা প্রায় অসম্ভব। সত্যেন্দ্রনাথ বুঝতে পারলেন এখন আর কেবল ফিসফাস বা গুজবের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ নেই, এটি এখন একটি সরাসরি যুদ্ধ। তিনি অবিলম্বে একটি জরুরি বৈঠক ডাকলেন কোর্ট অফ ওয়ার্ডসের ব্রিটিশ কর্মকর্তাদের সাথে। সেই রুদ্ধদ্বার কক্ষে বসে সত্যেন্দ্রনাথ এমন এক নিষ্ঠুর এবং চূড়ান্ত কৌশল প্রণয়ন করলেন, যা কেবল এই সন্ন্যাসীকে নয়, বরং তার পক্ষে দাঁড়ানো ভাওয়ালের সমস্ত প্রজাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি বিভাবতী দেবীকে বাধ্য করলেন একটি চরম ঘোষণাপত্রে স্বাক্ষর করতে, যে ঘোষণাপত্রের প্রথম লাইনটি পড়েই পুরো ব্রিটিশ বাংলার প্রশাসনিক মহল চরম বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। বিভাবতী দেবীর নিজের হাতে লেখা সেই চূড়ান্ত চিঠিতে ঠিক এমন কিছু ভয়ঙ্কর শব্দ লেখা ছিল, যা মুহূর্তের মধ্যে ভাওয়ালের সাধারণ প্রজাদের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের পুলিশ বাহিনীকে একটি রক্তক্ষয়ী সংঘর্ষে নামিয়ে আনার পথ প্রশস্ত করে দিয়েছিল। অধ্যায় 6, প্রত্যাখ্যান ও সংঘাত। ইতিহাসে ক্ষমতার মোহ মানুষের দৃষ্টিকে এতটাই অন্ধ করে দিতে পারে যে আপনজন চোখের সামনে দাঁড়িয়ে থাকলেও তাকে অচেনা বলে অস্বীকার করাটাই সবচেয়ে লাভজনক রাজনৈতিক কৌশল হয়ে ওঠে। ভাওয়াল সন্ন্যাসী মামলার সবচেয়ে মর্মান্তিক দিকটি ছিল স্ত্রীর দ্বারা স্বামীকে সরাসরি প্রত্যাখ্যান। বোন জ্যোতির্ময়ী দেবী এবং ভাওয়ালের লক্ষাধিক প্রজা যখন সন্ন্যাসীকে মেজকুমার হিসেবে মেনে নিয়েছিল, তখন স্ত্রী বিভাবতী দেবী এক চরম শীতল বিরোধিতার পথ বেছে নেন। ঢাকা থেকে বিভাবতী দেবীর স্বাক্ষরিত যে ঘোষণাপত্রটি প্রকাশ করা হয়, তাতে স্পষ্ট লেখা ছিল যে এই সন্ন্যাসী একজন প্রতারক এবং মেজকুমারের মৃতদেহ তিনি নিজের চোখে পড়তে দেখেছেন। কিন্তু বিভাবতী দেবী কি সত্যিই নিজের ইচ্ছায় এই কথাগুলো বলছিলেন, নাকি নেপথ্যে কলকাঠি নাড়ছিলেন তার ভাই সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? ঐতিহাসিক নথিপত্র এবং ব্রিটিশ গোয়েন্দা বিভাগের গোপন রিপোর্টগুলো প্রমাণ করে যে বিভাবতী দেবী সেই সময় কার্যত সত্যেন্দ্রনাথের সম্পূর্ণ মানসিক ও প্রশাসনিক বন্দিদশায় ছিলেন। ভাওয়াল এস্টেটের বিশাল সম্পত্তির নিয়ন্ত্রণ এবং কোর্ট অফ ওয়ার্ডসের অধীনে পাওয়া বিপুল মাসিক ভাতার লোভ সত্যেন্দ্রনাথকে এতটাই বেপরোয়া করে তুলেছিল যে তিনি বোনকে দিয়ে এই চরম মিথ্যা ঘোষণাপত্রে স্বাক্ষর করাতে বিন্দু মাত্র দ্বিধা করেননি।
ব্রিটিশ প্রশাসনও এই পরিস্থিতিতে সত্যেন্দ্রনাথের মিত্রে পরিণত হয়। কোর্ট অফ ওয়ার্ডস কোনোভাবেই ভাওয়াল এস্টেট হাতছাড়া করতে রাজি ছিল না। সন্ন্যাসীকে মেজকুমার হিসেবে আইনি স্বীকৃতি দিলে ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে এই বিশাল জমিদারি ছিটকে যাবে। তাই ব্রিটিশ রাজস্ব বোর্ড তড়িঘড়ি করে একটি সরকারি ইস্তাহার জারি করে সন্ন্যাসীকে ভণ্ড হিসেবে আখ্যায়িত করে। কিন্তু কেবল ভণ্ড বললেই তো প্রজারা মেনে নেবে না। তাই ব্রিটিশ গোয়েন্দা পুলিশ এবং সত্যেন্দ্রনাথ মিলে এক সম্পূর্ণ নতুন পরিচয় তৈরি করার কাজে নেমে পড়েন। তারা দাবি করে এই সন্ন্যাসীর আসল নাম মাল সিং বা সুন্দর দাস এবং তার বাড়ি পাঞ্জাবের লাহোরে। ব্রিটিশ পুলিশের রিপোর্টে উল্লেখ করা হয় এই মাল সিং একজন ভবঘুরে এবং সে প্রজাদের আবেগ নিয়ে খেলা করে টাকা হাতানোর জন্যই কুমারের রূপ ধারণ করেছে। এই তত্ত্বকে প্রতিষ্ঠিত করতে ব্রিটিশ প্রশাসন পাঞ্জাব থেকে কয়েকজন সাক্ষীকে ঢাকায় আনে, যাদেরকে ঘুষ দিয়ে মাল সিং হিসেবে সন্ন্যাসীকে শনাক্ত করতে বাধ্য করা হয়। কিন্তু সত্যেন্দ্রনাথ এবং ব্রিটিশ প্রশাসন সাধারণ প্রজাদের মনস্তত্ত্ব বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছিল। ভাওয়ালের প্রজাদের কাছে মেজকুমার কেবল জমিদার ছিলেন না, তিনি ছিলেন তাদের আবেগ ও ঐতিহ্যের প্রতীক। ব্রিটিশ প্রশাসনের এই মাল সিং তত্ত্ব প্রজাদের ক্ষোভের আগুনে রীতিমতো ঘি ঢেলে দেয়। জ্যোতির্ময়ী দেবীর স্বীকৃতির পর প্রজারা আর কোনো ব্রিটিশ আইন বা ইস্তাহার মানতে রাজি ছিল না। তারা সংঘবদ্ধ হয়। ভাওয়াল পরগনার গ্রামগুলোতে গোপন বৈঠক শুরু হয় এবং এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রজারা ঘোষণা করে যে মেজকুমার নিজের জমিদারি ফিরে না পাওয়া পর্যন্ত তারা কোর্ট অফ ওয়ার্ডস বা ব্রিটিশ প্রশাসনকে 1 ছটাক ফসল বা 1 পয়সা খাজনা দেবে না। শুরু হয় খাজনা বন্ধের এক অভূতপূর্ব আন্দোলন, যা ব্রিটিশ বাংলার ইতিহাসে অন্যতম বড় কৃষক বিদ্রোহের রূপ নেয়। ভাওয়াল স্টেটের কোষাগারে অর্থ আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রজারা কেবল খাজনা দেওয়াই বন্ধ করেনি, তারা মেজকুমারের নামে আলাদাভাবে চাঁদা তুলে তার আইনি লড়াইয়ের জন্য একটি বিশাল তহবিল গঠন করতে শুরু করে। প্রজাদের এই প্রকাশ্য বিদ্রোহ ব্রিটিশ প্রশাসনের ভিত নাড়িয়ে দেয়। তারা কঠোর হাতে এই আন্দোলন দমনের সিদ্ধান্ত নেয়। ভাওয়াল স্টেটের গ্রামগুলোতে শত শত সশস্ত্র ব্রিটিশ পুলিশ মোতায়েন করা হয়। শুরু হয় নির্মম দমনপীড়ন। যে সকল প্রজা সন্ন্যাসীকে সমর্থন করেছিল বা খাজনা দিতে অস্বীকার করেছিল তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, গবাদি পশু বাজেয়াপ্ত করা হয় এবং নির্বিচারে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হয়। ঐতিহাসিক মুরারি ঘোষের বর্ণনা অনুযায়ী সেই সময় ভাওয়ালের প্রতিটি গ্রামে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ব্রিটিশ পুলিশ এবং সত্যেন্দ্রনাথের ভাড়াটে লাঠিয়াল বাহিনী যৌথভাবে প্রজাদের উপর যে অবর্ণনীয় অত্যাচার চালিয়েছিল তা 1921 সালের সেই দিনগুলোকে এক রক্তাক্ত অধ্যায়ে পরিণত করে। কিন্তু এত নির্যাতনের পরেও প্রজারা মাথা নোয়াতে রাজি হয়নি। তারা পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়েও স্লোগান দিয়েছে, মেজকুমারের জয় হোক। সন্ন্যাসীর পক্ষে এই বিশাল জনসমর্থন ব্রিটিশ প্রশাসনকে রীতিমতো আতঙ্কিত করে তোলে। পরিস্থিতি যখন চরম আকার ধারণ করে তখন ব্রিটিশ সরকার ঢাকা শহরে সন্ন্যাসীর প্রবেশ নিষিদ্ধ করার জন্য 144 ধারা জারির মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করে। সন্ন্যাসী এবং তার সমর্থকদের উপর প্রতিনিয়ত গোয়েন্দা নজরদারি চালানো হতে থাকে। প্রতিদিন রাজবাড়ির বাইরে প্রজাদের সাথে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষের খবর আসতে শুরু করে। একদিকে ব্রিটিশ সাম্রাজ্যের অসীম ক্ষমতা, পুলিশ বাহিনী এবং সত্যেন্দ্রনাথের চক্রান্ত, আর অন্যদিকে খালি হাতে দাঁড়িয়ে থাকা লক্ষ লক্ষ সাধারণ প্রজা এবং একজন স্মৃতিহীন নির্বিকার সন্ন্যাসী। সংঘাতের এই চরম মুহূর্তে স্পষ্ট হয়ে যায় যে রাজপথে বা পুলিশের লাঠির আঘাতে এই সমস্যার কোনো সমাধান হবে না। এই লড়াইয়ের ফয়সালা হতে হবে এমন এক জায়গায় যেখানে আবেগ নয়, কেবল প্রমাণ এবং যুক্তির বিচার হয়। ব্রিটিশদের অনড় অবস্থান এবং সত্যেন্দ্রনাথের ক্রমাগত হুমকির মুখে দাঁড়িয়ে সন্ন্যাসীর আইনজীবীরা যখন শেষ সম্বল হিসেবে একটি আইনি নোটিশ ড্রাফট করার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময় ঢাকা ডিস্ট্রিক্ট জজ কোর্টের প্রধান বিচারপতির টেবিলে এসে পৌঁছায় অত্যন্ত গোপনীয় একটি সরকারি খাম, যার ভেতরে থাকা নির্দেশিকাটি
পুরো বিচার ব্যবস্থাকেই এক লহমায় প্রশ্নবিদ্ধ করে তোলার জন্য যথেষ্ট ছিল। অধ্যায় 7, শতাব্দীর শ্রেষ্ঠ আইনি লড়াইয়ের সূচনা। ব্রিটিশ ঔপনিবেশিক বিচার ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে বড় পরিহাস কি জানেন? যে সুশৃঙ্খল আইনি কাঠামো তৈরি হয়েছিল পুরো ভারতীয় উপমহাদেশের কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের জন্য, সেই অজেয় আইনি ব্যবস্থা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছিল ছাই মাখা কপর্দক শূন্য এক নাগা সন্ন্যাসীর সামনে। মানব মনস্তত্ত্বে পরিচয় কেবল একটি নাম নয়, এটি মানুষের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু যখন সেই অস্তিত্ব প্রমাণ করার জন্য নিজের আপন স্ত্রী এবং পরাক্রমশালী রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে হয়, তখন তা পরিণত হয় শতাব্দীর শ্রেষ্ঠ আইনি যুদ্ধে। 1921 সালে সন্ন্যাসীর আত্মপ্রকাশ ঘটলেও আদালতে এই ঐতিহাসিক মামলাটি আনুষ্ঠানিকভাবে দায়ের করতে সময় লেগেছিল দীর্ঘ 9টি বছর। কারণটা ছিল সম্পূর্ণ অর্থনৈতিক এবং প্রবল রাজনৈতিক। কোর্ট অফ ওয়ার্ডসের হাতে ছিল ভাওয়াল এস্টেটের কোটি কোটি টাকার অফুরন্ত ভাণ্ডার। অন্যদিকে নিজেকে মেজকুমার দাবি করা সেই সন্ন্যাসীর ছিল কেবল একটি ছেঁড়া কৌপিন আর ভস্ম মাখা শরীর। এই চরম অসম যুদ্ধে সন্ন্যাসীর একমাত্র সম্বল ছিল ভাওয়াল পরগনার সাধারণ খেটে খাওয়া প্রজারা। ইতিহাসবিদ পার্থ চ্যাটার্জি তার আ প্রিন্সলি ইমস্টার গ্রন্থে অত্যন্ত তথ্যনিষ্ঠভাবে দেখিয়েছেন কিভাবে ভাওয়ালের সাধারণ কৃষকরা নিজেদের পেটের ভাত জোগাড় করার আগে সন্ন্যাসীর আইনি লড়াইয়ের জন্য 1 পয়সা 2 পয়সা করে চাঁদা তুলে এক বিশাল তহবিল গঠন করেছিল। এই চাঁদার টাকাতেই শুরু হয়েছিল ব্রিটিশ ভারতের অন্যতম ব্যয়বহুল মামলা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষা ও সমস্ত প্রশাসনিক বাধা অতিক্রম করে 1930 সালের 24শে এপ্রিল ঢাকার প্রথম সাব জজ আদালতে সেই যুগান্তকারী মামলাটি দায়ের করা হয়। আইনি নথিপত্রে এই মামলার অফিসিয়াল নাম ছিল টাইটেল স্যুট নাম্বার 70 অব 1930। বাদীর নাম রমেন্দ্র নারায়ণ রায়, আর প্রধান বিবাদী স্বয়ং তার স্ত্রী বিভাবতী দেবী এবং ব্রিটিশ কোর্ট অফ ওয়ার্ডস। মামলার মূল দাবি ছিল অত্যন্ত স্পষ্ট এবং সরাসরি। বাদী প্রমাণ করতে চান যে তিনিই ভাওয়ালের মেজকুমার, তিনি মৃত নন এবং ভাওয়াল স্টেটের 1/3 সম্পত্তির তিনি একমাত্র বৈধ উত্তরাধিকারী। এই মামলা সাধারণ কোনো জমি জমার বিরোধ ছিল না, এটি ছিল ব্রিটিশ বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার এক চরম এবং চূড়ান্ত পরীক্ষা। একদিকে রাষ্ট্রীয় ক্ষমতার চরম অহংকার, অন্যদিকে সাধারণ মানুষের আবেগ এবং রক্ত মাংসের প্রমাণের এক ঐতিহাসিক লড়াই। মামলার প্রতিটি শুনানি যেন হয়ে উঠেছিল তৎকালীন সমাজ ব্যবস্থার এক নিখুঁত দর্পণ। উভয় পক্ষের আইনজীবীদের আইনি প্রস্তুতি ছিল রীতিমতো যুদ্ধক্ষেত্রের রণকৌশলের মতো। সন্ন্যাসীর পক্ষে অর্থাৎ বাদীর প্রধান আইনজীবী হিসেবে নিযুক্ত হন তৎকালীন প্রখ্যাত ব্যারিস্টার B.C. চ্যাটার্জি বা বীরেন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায়। তার আইনি কৌশল ছিল অত্যন্ত তীক্ষ্ণ, বস্তুনিষ্ঠ এবং প্রমাণভিত্তিক। তিনি জানতেন ব্রিটিশ সরকারের তৈরি করা কাগজপত্রের বিরুদ্ধে লড়তে হলে তাকে আদালতে অকাট্য শারীরিক প্রমাণ হাজির করতে হবে। তার প্রস্তুতির মূল ভিত্তি ছিল সন্ন্যাসীর শরীরে থাকা সেই নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় দাগগুলো, বাঘ শিকারের সেই ভয়ঙ্কর ক্ষত, সিফিলিসের পুরনো দাগ এবং চোখের মনের সেই নির্দিষ্ট হালকা কটা রং। এর পাশাপাশি তিনি অত্যন্ত সতর্কতার সাথে প্রস্তুত করেছিলেন ভাওয়াল রাজ পরিবারের পুরনো কর্মচারী, আত্মীয় স্বজন এবং প্রজাদের এক বিশাল সাক্ষীর তালিকা, যারা মেজকুমারকে ব্যক্তিগতভাবে চিনতেন এবং আদালতে দাঁড়িয়ে সত্য বলতে ভয় পেতেন না। অন্যদিকে বিবাদী পক্ষে কোর্ট অফ ওয়ার্ডস এবং শ্যালক সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রধান আইনজীবী ছিলেন ডাক সাইটে এবং অত্যন্ত তুখোর ব্যারিস্টার A.N. চৌধুরী। ব্রিটিশ প্রশাসনের পূর্ণ সমর্থন থাকায় তার প্রস্তুতি ছিল সম্পূর্ণ কাগজ এবং নথি নির্ভর। A.N. চৌধুরীর মূল আইনি কৌশল ছিল প্রধানত 2টি ভিত্তির ওপর দাঁড়িয়ে। প্রথমত, 1909 সালে দার্জিলিংয়ে মেজকুমারের মৃত্যুর যে অফিসিয়াল ডেথ সার্টিফিকেট
ডাক্তার আশুতোষ দাশগুপ্ত দিয়েছিলেন তাকে আদালতের সামনে অকাট্য প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত করা। দ্বিতীয়ত, এই সন্ন্যাসীকে পাঞ্জাবের মাল সিং বা সুন্দর দাস হিসেবে আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণ করা। ব্রিটিশ প্রশাসন বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে পাঞ্জাবের লাহোর থেকে বেশ কয়েকজন সাক্ষীকে ঢাকায় নিয়ে আসে, যাদের একমাত্র কাজ ছিল আদালতে দাঁড়িয়ে এই সন্ন্যাসীকে মাল সিং হিসেবে শনাক্ত করা। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা সিআইডিকে ব্যবহার করে সন্ন্যাসীর বিরুদ্ধে পাহাড় প্রমাণ মিথ্যা নথিপত্র তৈরি করা হয়। এই আইনি লড়াইয়ের প্রেক্ষাপটে ব্রিটিশ বিচার ব্যবস্থার একটি অন্ধকার দিকও উন্মোচিত হয়। কোর্ট অফ ওয়ার্ডস যেহেতু ব্রিটিশ সরকারেরই একটি সরাসরি অংশ ছিল, তাই এই মামলায় সরকার নিজেই নিজের বিচারক হওয়ার এক অদ্ভুত দ্বৈত ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। কিন্তু জনমতের প্রবল চাপের কারণে ব্রিটিশ প্রশাসন এই মামলায় সরাসরি হস্তক্ষেপ করতে সাহস পায়নি। পুরো ভারতবর্ষের গণমাধ্যম এবং সাধারণ মানুষের নজর তখন ঢাকা আদালতের দিকে নিবদ্ধ। প্রতিদিন আদালতের বাইরে হাজার হাজার মানুষ ভিড় জমাত। বিচার শুরু হওয়ার আগে উভয় পক্ষের আইনজীবীরা যখন নিজেদের প্রমাণের স্তূপ নিয়ে ঢাকার আদালতে প্রবেশ করতেন, তখন সেখানকার পরিবেশ ছিল এক চরম মনস্তাত্ত্বিক স্নায়ুযুদ্ধের। বাদীপক্ষ যখন মেজকুমারের ছবি আর সন্ন্যাসীর ছবি পাশাপাশি রেখে তাদের ফরেন্সিক প্রস্তুতির চূড়ান্ত রূপরেখা তৈরি করছিল, ঠিক তখনই বিবাদী পক্ষের আইনজীবী এ.এন. চৌধুরী এক মারাত্মক আত্মবিশ্বাসের সাথে তার প্রথম আইনি চালটি চালেন। তিনি আদালতে এমন একজন সাক্ষীকে উপস্থাপন করার সিদ্ধান্ত নেন, যার একটি মাত্র বাক্য পুরো মামলাটিকে চিরতরে ধ্বংস করে দিতে পারত। 1933 সালে যখন আদালতে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হলো, তখন বিবাদী কাঠগড়ায় প্রথম যাকে ডাকা হলো, তার পরিচয় শুনে পুরো আদালত কক্ষে পিন পতন নীরবতা নেমে আসে। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সেই মানুষটি অত্যন্ত ধীর পায়ে এগিয়ে এসে শপথ নিলেন, আর তার পকেট থেকে বের করলেন দার্জিলিং শ্মশানের সেই রাতের এমন এক গোপন প্রমাণ, যা জানব আমরা পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 8, কাঠগড়াই ইতিহাস, প্রমাণ ও যুক্তির লড়াই। আধুনিক বিচার ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সিভিল মামলার একটি হল ভাওয়াল সন্ন্যাসী মামলা। তবে সবচেয়ে বিস্ময়কর তথ্যটি হল, এই মামলায় কোনো আধুনিক ফরেন্সিক প্রযুক্তি যেমন ডিএনএ টেস্ট বা ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ ব্যবহারের কোনো সুযোগ সে যুগে ছিল না। মানুষের পরিচয় প্রমাণের পুরো ভিত্তিটাই দাঁড়িয়েছিল মানুষের স্মৃতি এবং শরীরের অপরিবর্তনীয় কিছু লক্ষণের ওপর। মনোবিজ্ঞানীদের মতে মানুষের স্মৃতি সময়ের সাথে প্রতারণা করতে পারে, কিন্তু শরীরের ক্ষত এবং অভ্যাস কখনো মিথ্যা বলে না। 1933 সালের 27শে নভেম্বর ঢাকা ডিস্ট্রিক্ট জজ কোর্টে যখন এই ঐতিহাসিক মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়, তখন সেই আদালত কক্ষ পরিণত হয়েছিল এক আস্ত ফরেন্সিক গবেষণাগারে। ইতিহাসবিদ পার্থ চ্যাটার্জি তার আ প্রিন্সলি এমসচার গ্রন্থে এই কোর্টরুম ড্রামার যে বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করেছেন, তা প্রমাণ করে এটি কেবল বিশাল সম্পত্তির দাবি ছিল না, এটি ছিল চিকিৎসা বিজ্ঞান, ফটোগ্রাফি এবং মানুষের স্নায়ুর এক চরম পরীক্ষা। বাদী এবং বিবাদী পক্ষ মিলিয়ে এই মামলায় মোট 1069 জন সাক্ষী তাদের জবানবন্দি প্রদান করেন। এর মধ্যে সন্ন্যাসীর পক্ষে সাক্ষ্য দেন 467 জন এবং বিবাদী কোর্ট অফ ওয়ার্ডসের পক্ষে সাক্ষ্য দেন 602 জন। এটি ছিল ব্রিটিশ ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি সাক্ষীর উপস্থিতির এক বিরল রেকর্ড। বিচারক পান্নালাল বসুর এজলাসে প্রতিদিন শত শত মানুষের উপচে পড়া ভিড় জমত। উভয় পক্ষের আইনজীবীদের জেরার ধরন ছিল অত্যন্ত আক্রমণাত্মক এবং চুলচেরা। সন্ন্যাসীর প্রধান আইনজীবী বি.সি. চ্যাটার্জি জানতেন, কেবল সাধারণ প্রজাদের আবেগ নিয়ে শক্তিশালী ব্রিটিশ আইনকে পরাজিত করা যাবে না। তাই তিনি সম্পূর্ণ নির্ভর করেছিলেন নিরেট বৈজ্ঞানিক প্রমাণের ওপর। আধুনিক ডিএনএ টেস্টের অনুপস্থিতিতে তিনি পরিচয় প্রমাণের জন্য 3টি সুনির্দিষ্ট হাতিয়ার বেছে নিয়েছিলেন: মেডিকেল প্রমাণ, ফটোগ্রাফিক বিশ্লেষণ এবং ভাওয়াল স্টেজের অত্যন্ত গোপন তথ্যের যাচাইকরণ। প্রথম বড় আইনি ধাক্কাটি আসে
মেডিকেল রিপোর্ট থেকে। বিবাদী পক্ষের আইনজীবীরা জোরালো দাবি করেছিলেন যে মেজকুমার দার্জিলিংয়ে মারা গেছেন এবং এই সন্ন্যাসী মূলত একজন বহিরাগত পাঞ্জাবি, যার আসল নাম মাল সিং। কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে সিভিল সার্জন এবং মেডিকেল বিশেষজ্ঞরা এক অকাট্য প্রমাণ হাজির করেন। মেজকুমারের শরীরে মোট 14টি সুনির্দিষ্ট জন্মদাগ এবং ক্ষত ছিল, যার নিখুঁত উল্লেখ পারিবারিক চিকিৎসকদের নথিতে সংরক্ষিত ছিল। বাঘের আঁচড়ের দাগ, ডান পায়ের গোড়ালির ওপরে একটি বিশেষ কাটা দাগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ সিফিলিস রোগের কারণে সৃষ্ট ক্ষত। চিকিৎসকরা পুঙ্খানুপুঙ্খভাবে সন্ন্যাসীর শরীর পরীক্ষা করে আদালতে নিশ্চিত করেন যে মেজকুমারের শরীরে থাকা ওই 14টি দাগের প্রতিটি সন্ন্যাসীর শরীরে হুবহু বিদ্যমান। এমনকি সিফিলিসের কারণে ত্বকের যে নির্দিষ্ট বিকৃতি ঘটে সেটিও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়। পরিসংখ্যানগত দিক থেকে পৃথিবীর বুকে দুজন ভিন্ন মানুষের শরীরে ঠিক একই জায়গায় এমন 14টি দাগ থাকার সম্ভাবনা গাণিতিকভাবে অসম্ভব। দ্বিতীয় কৌশলটি ছিল ফটোগ্রাফিক প্রমাণ। আদালতে তৎকালীন সময়ের সেরা ফটোগ্রাফারদের তলব করা হয়। মেজকুমারের পুরনো ছবি এবং সন্ন্যাসীর বর্তমান ছবি পাশাপাশি রেখে মুখের জ্যামিতিক মাপ যোগ করা হয়। চোখের মনির রং, ভুরুর গঠন, নাকের দৈর্ঘ্য এবং কানের লতির নিখুঁত পরিমাপ আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। ফরেনসিক বিশেষজ্ঞদের জবানবন্দি অনুযায়ী সময়ের ব্যবধানে মানুষের চামড়ায় ভাঁজ পড়তে পারে, কিন্তু মাথার খুলি এবং মুখের হাড়ের জ্যামিতিক কাঠামোর কোনো পরিবর্তন হয় না। এই বিশ্লেষণে মেজকুমার এবং সন্ন্যাসীর হাড়ের কাঠামো সম্পূর্ণ অভিন্ন প্রমাণিত হয়। এরপর আসে হাতের লেখার প্রসঙ্গ। মেজকুমার খুব বেশি শিক্ষিত ছিলেন না। তার বাংলা লেখার ধরন ছিল অত্যন্ত সাধারণ এবং কিছুটা কাঁচা। সন্ন্যাসীকে সরাসরি আদালতে লিখতে বলা হয়। হাতের লেখা বিশেষজ্ঞরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে মেজকুমারের পুরনো স্বাক্ষর এবং সন্ন্যাসীর বর্তমান লেখা মিলিয়ে দেখেন। কালির টান, বর্ণের গঠন এবং কলম ধরার চাপে বিস্ময়কর মিল পাওয়া যায়। তবে সবচেয়ে নাটকীয় মুহূর্তটি তৈরি হয় যখন ভাওয়াল এস্টেটের অত্যন্ত গোপন কিছু তথ্যের প্রসঙ্গ আদালতে ওঠে। রাজপরিবারের অন্দরমহলের এমন কিছু প্রথা, হিসাব নিকাশ, হাতির পিলখানার নির্দিষ্ট বিবরণ এবং সম্পত্তির গোপন অবস্থান নিয়ে সন্ন্যাসীকে জেরা করা হয়, যা কেবল মেজকুমারের পক্ষেই জানা সম্ভব ছিল। কোন বহিরাগত পাঞ্জাবি প্রতারকের পক্ষে ভাওয়াল রাজবাড়ির কোষাগারের গোপন কুঠুরির খবর, কোষাগারের চাবির অবস্থান বা রাজপরিবারের নির্দিষ্ট পূজার মন্ত্র জানা কোনোভাবেই সম্ভব নয়। সন্ন্যাসী আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অত্যন্ত শান্তভাবে সেই সমস্ত গোপন প্রশ্নের নিখুঁত উত্তর দেন। তার স্মৃতিশক্তি, বাংলা ভাষার নির্দিষ্ট ভাওয়ালি উচ্চারণ এবং বর্ণনার নির্ভুলতা বিবাদী পক্ষের আইনজীবী A.N. চৌধুরীকে কোণঠাসা করে ফেলে। একের পর এক অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের মুখে ব্রিটিশ কোর্ট অফ ওয়ার্ডসের সাজানো মালসিং তত্ত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। সমস্ত শারীরিক এবং পারিপার্শ্বিক প্রমাণ যখন সন্ন্যাসীর পক্ষে কথা বলছে, ঠিক তখন বিবাদী পক্ষ তাদের শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি বের করার সিদ্ধান্ত নেয়। তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল কেবল পুরনো স্মৃতি এবং জীবিত মানুষের মৌখিক প্রমাণ দিয়ে এই সন্ন্যাসীকে আইনিভাবে পরাজিত করা কোনোভাবেই সম্ভব হবে না। তাই তারা দার্জিলিং শ্মশানের সেই অভিশপ্ত রাতের এমন এক অত্যন্ত গোপন ফরেনসিক রিপোর্ট হঠাৎ করে বিচারকের টেবিলে প্রমাণ হিসেবে উপস্থাপন করে, যা পড়ে এজলাসে বসে থাকা খোদ প্রধান বিচারক পান্নালাল বসুর চোখ চরম বিস্ময়ে একেবারে কপালে উঠে যায়। ব্রিটিশ সিলমোহরযুক্ত সেই বিবর্ণ কাগজের একেবারে শেষের একটি মাত্র লাইনে খুব স্পষ্ট করে লেখা হয়েছিল। কি লেখা হয়েছিল তা জানব আমরা পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 9, বিচারক পান্নালাল বসুর রায়। ইতিহাসের পাতায় এমন কিছু বিরল মুহূর্ত আসে যখন একটি মাত্র কলমের আঁচড় আস্ত একটি সাম্রাজ্যের অহংকারকে চিরতরে ধুলোয় মিশিয়ে দিতে পারে। আইনশাস্ত্রে বলা হয়, শত অপরাধী খালাস পেলেও একজন নিরপরাধ মানুষের যেন সাজা না হয়। কিন্তু ভাওয়াল সন্ন্যাসী মামলার ক্ষেত্রে প্রশ্নটি ছিল সম্পূর্ণ অস্তিত্বের। 1936 সাল
টানা 6 বছর ধরে চলা ব্রিটিশ ভারতের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং চাঞ্চল্যকর দেওয়ানি মামলার চূড়ান্ত রায় ঘোষণার সময় ঘনিয়ে এসেছে। ঢাকা ডিস্ট্রিক্ট জজ কোর্টের প্রধান বিচারক পান্নালাল বসুর কাঁধে তখন অকল্পনীয় এক মনস্তাত্ত্বিক চাপ। একদিকে ব্রিটিশ কোর্ট অফ ওয়ার্ডসের মতো পরাক্রমশালী সরকারি প্রতিষ্ঠান, যাদের হাতে রয়েছে অফুরন্ত অর্থ এবং অসীম প্রশাসনিক ক্ষমতা, অন্যদিকে নিঃস্ব এক সন্ন্যাসী এবং ভাওয়ালের লক্ষ লক্ষ সাধারণ প্রজা। ইতিহাসবিদ পার্থ চ্যাটার্জি তার আ প্রিন্সলি ইমস্টার গ্রন্থে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন যে বিচারক পান্নালাল বসু কোনো আবেগের বশবর্তী হয়ে এই রায় লেখেননি। তার রায়টি ছিল বিশুদ্ধ বৈজ্ঞানিক যুক্তি এবং পারিপার্শ্বিক প্রমাণের এক অবিদ্ধ দুর্গ। বিচারক বসু তার রায়ে প্রথমেই বিবাদী পক্ষের সাজানো মালসিং তত্ত্বটিকে সম্পূর্ণরূপে বাতিল করে দেন। তিনি অত্যন্ত যুক্তিনিষ্ঠভাবে বিশ্লেষণ করেন যে একজন পাঞ্জাবি ভবঘুরে কৃষকের পক্ষে ভাওয়াল রাজ পরিবারের অন্দরমহলের খুঁটিনাটি প্রথা, কোষাগারের সূক্ষ্ম হিসাব এবং রাজকীয় হাতির নামগুলো নির্ভুলভাবে বলা কোনোভাবেই সম্ভব নয়। ব্রিটিশ পুলিশ যে সাক্ষীদের সুদূর লাহোর থেকে বিপুল অর্থের বিনিময়ে কিনে এনেছিল, পান্নালাল বসু জেরার দীর্ঘ নথিপত্র ঘেঁটে তাদের প্রতিটি মিথ্যা বয়ান প্রমাণসহ খণ্ডন করেন। এরপর তিনি গভীর মনোযোগ দেন অত্যন্ত জটিল শারীরিক প্রমাণগুলোর দিকে। ডক্টর আশুতোষ দাশগুপ্তর দেওয়া সেই বিতর্কিত ডেথ সার্টিফিকেটের বিশ্বাসযোগ্যতা নিয়ে তিনি তীব্র প্রশ্ন তোলেন। স্বনামধন্য মেডিকেল বোর্ডের দেওয়া ফরেন্সিক রিপোর্টের উপর ভিত্তি করে তিনি রায়ে পরিষ্কারভাবে উল্লেখ করেন, মেজকুমারের শরীরে থাকা 14টি সুনির্দিষ্ট দাগ, বিশেষ করে বাঘ শিকারের ক্ষত এবং সিফিলিসের দাগগুলো সন্ন্যাসীর শরীরের দাগগুলোর সাথে অক্ষরে অক্ষরে শতভাগ মিলে যায়। পৃথিবীর কোনো আধুনিক বৈজ্ঞানিক যুক্তি এই অদ্ভুত শারীরিক মিলকে কেবল একটি কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দিতে পারে না। এটি ছিল পরিচয়ের অকাট্য প্রমাণ। এরপর বিচারক বসু দার্জিলিংয়ের সেই ঝড়ের রাতের রোমহর্ষক ঘটনাটির যৌক্তিক বিশ্লেষণ করেন। বিবাদী পক্ষের আইনজীবীদের মূল দাবি ছিল মেজকুমারের মৃতদেহটি সম্পূর্ণ পোড়ানো হয়েছিল, কিন্তু বিচারক পান্নালাল বসু অসংখ্য সাক্ষীদের বয়ান এবং তৎকালীন আবহাওয়ার অফিসিয়াল রিপোর্ট চুলচেরা বিশ্লেষণ করে প্রমাণ করেন যে 1909 সালের 8 মে রাতে দার্জিলিংয়ে যে পরিমাণ প্রবল বৃষ্টি এবং ঝড় হয়েছিল, তাতে একটি উন্মুক্ত শ্মশানে একটি মৃতদেহ সম্পূর্ণ ভস্মীভূত করা গাণিতিক এবং বাস্তবিকভাবে একেবারেই অসম্ভব ছিল। সব যাত্রীদের হঠাৎ পালিয়ে যাওয়া এবং সেখানে নাগা সন্ন্যাসীদের উপস্থিতির পারিপার্শ্বিক প্রমাণগুলো তিনি অত্যন্ত সুচারুভাবে এক সুতোয় গাঁথেন। তিনি রায়ে স্পষ্টভাবে লেখেন যে আর্সেনিক বা অন্য কোনো শক্তিশালী বিষের প্রভাবে মেজকুমার হয়তো সাময়িক কোমায় চলে গিয়েছিলেন, যাকে উপস্থিত চিকিৎসকরা ভুলবশত চূড়ান্ত মৃত্যু বলে দ্রুত ঘোষণা করেছিলেন। এই তীক্ষ্ণ আইনি যুক্তির মাধ্যমে তিনি বিবাদী পক্ষের সাজানো সমস্ত দাবিকে একেবারে ধূলিসাৎ করে দেন। অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত ঐতিহাসিক দিন, 1936 সালের 24শে আগস্ট। সকাল থেকেই পুরো ঢাকা শহরের চেহারা যেন সম্পূর্ণ বদলে যায়। জজ কোর্টের বাইরে, বুড়িগঙ্গার তীরে এবং নবাবপুরের দীর্ঘ রাস্তায় সেদিন তিল ধারণের সামান্য কোনো ঠাঁই ছিল না। লক্ষ লক্ষ সাধারণ মানুষ সম্পূর্ণ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল একটি মাত্র চূড়ান্ত খবরের জন্য। আদালত কক্ষের ভেতরে তখন এক ভয়ঙ্কর পিনপতন নীরবতা। বিচারক পান্নালাল বসু তার আসনে বসে অত্যন্ত ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে তার স্বহস্তে লেখা সুদীর্ঘ রায়ের একেবারে শেষ অংশটি পড়তে শুরু করলেন। তিনি ঘোষণা করলেন যে সমস্ত বৈজ্ঞানিক, শারীরিক এবং পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে এই বিচারিক আদালত চূড়ান্ত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই নাগা সন্ন্যাসী কোনোভাবেই কোনো প্রতারক নন। ইনিই ভাওয়াল স্টেটের হারিয়ে যাওয়া দ্বিতীয় রাজকুমার, মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়, এবং আজ থেকে তিনি তার পৈতৃক সুবিশাল সম্পত্তির 1/3 একমাত্র বৈধ আইনি উত্তরাধিকারী। এই যুগান্তকারী ঘোষণা শোনার সাথে সাথে আদালত কক্ষের ভেতরের সেই গুমট নীরবতা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। রায়ের খবরটি বাইরে অপেক্ষমান বিশাল জনতার কানে পৌঁছানো মাত্রই
পুরো ঢাকা শহর যেন এক বাঁধ ভাঙা বন উল্লাসে ফেটে পড়ে। ভাওয়ালের আপামর সাধারণ প্রজারা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করে। ঢাকার বাতাসে উঠতে থাকে রাশি রাশি লাল আবির। প্রজারা সমস্বরে স্লোগান দিতে থাকে, মেজকুমারের জয় হোক। কোর্ট অফ ওয়ার্ডসের দাম্ভিক ব্রিটিশ কর্মকর্তারা এবং শ্যালক সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আদালত কক্ষ থেকে প্রায় মাথা নিচু করে এবং কঠোর পুলিশি পাহারায় দ্রুত বেরিয়ে যেতে বাধ্য হন। সন্ন্যাসীর পক্ষে এটি ছিল এক চূড়ান্ত নৈতিক এবং ঐতিহাসিক আইনি বিজয়। এক যুগেরও অনেক বেশি সময় ধরে চলা নির্মম বঞ্চনা এবং অপমানের এক মধুর প্রতিশোধ। কিন্তু বিশাল ক্ষমতার মোহ এত সহজে হাতছাড়া করার পাত্র ব্রিটিশ প্রশাসন কখনোই ছিল না। জয়দেবপুরের রাজপ্রাসাদে সন্ন্যাসীর রাজকীয় প্রবেশের প্রস্তুতি যখন একেবারে তুঙ্গে, লক্ষ প্রজারা যখন তাদের ফিরে পাওয়া রাজকুমারকে বরণ করে নেওয়ার জন্য বিশাল উৎসবের মহা আয়োজন করছে, ঠিক সেই বাঁধ ভাঙা আনন্দের চরম মুহূর্তে সত্যেন্দ্রনাথ এবং ব্রিটিশ রাজস্ব বোর্ডের এক গোপন আঁতাত হয়। আর সেই ভয়ঙ্কর চক্রান্ত অনুযায়ী রায়ের আনন্দ মিলিয়ে যাওয়ার ঠিক আগেই সন্ন্যাসীর আইনজীবীর হাতে এসে পৌঁছায় এমন এক আইনি নোটিশ, যা জানব আমরা পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 10, প্রিভি কাউন্সিল এবং এক ট্রাজিক সমাপ্তি। ক্ষমতার এক অদ্ভুত মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য হল সে কখনোই নিজের পরাজয় সহজে মেনে নিতে পারে না, বরং শেষ বিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য এক ধ্বংসাত্মক পথ বেছে নেয়। 1936 সালে ঢাকার জজ কোর্টে বিচারক পান্নালাল বসুর ঐতিহাসিক রায়ের পর যখন ভাওয়ালের লক্ষ লক্ষ প্রজা উৎসবের আনন্দে ভাসছিল, ঠিক তখনই ব্রিটিশ কোর্ট অফ ওয়ার্ডস এবং সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এক ভয়ঙ্কর আইনি পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন। পান্নালাল বসুর রায়কে চ্যালেঞ্জ করে তারা 1937 সালে কলকাতা হাইকোর্টে আপিল দায়ের করেন। এটি আর কেবল একটি জমিদারি দখলের মামলা ছিল না, এটি পরিণত হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনের অহংকার রক্ষার এক মরণপণ লড়াইয়ে। ইতিহাসবিদ পার্থ চ্যাটার্জি তার আ প্রিন্সলি ইমস্টার গ্রন্থে ব্রিটিশ নথিপত্রের যে বিশ্লেষণ করেছেন, তাতে স্পষ্ট দেখা যায় যে কোর্ট অফ ওয়ার্ডস এই আপিল মামলা চালানোর জন্য ভাওয়াল স্টেটের কোষাগার থেকেই লক্ষ লক্ষ টাকা জলের মতো খরচ করেছিল। অন্যদিকে মেজকুমারের পক্ষে অর্থাৎ সন্ন্যাসীর আইনি লড়াইয়ের ব্যয়ভার তখনও বহন করে চলছিলেন ভাওয়ালের সাধারণ কৃষকরা, যাদের ঘাম ঝরানো পয়সায় কলকাতার প্রথম সারির আইনজীবীদের বিপুল পারিশ্রমিক মেটানো হচ্ছিল। এই আপিল মামলার শুনানি চলে টানা 3 বছর ধরে। সেখানেও হাজার হাজার পৃষ্ঠার আইনি নথিপত্র, ফটোগ্রাফিক ফরেন্সিক রিপোর্ট এবং মেডিকেল সাক্ষ্যগুলো একেবারে নতুন করে চুলচেরা যাচাই করা হয়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর 1940 সালে কলকাতা হাইকোর্টের 3 জন বিচারপতির বেঞ্চ তাদের রায় ঘোষণা করেন। বিচারপতি কস্টেলো এবং বিচারপতি বিশ্বাস ঢাকার জজ কোর্টের রায়কেই সম্পূর্ণরূপে বহাল রাখেন এবং সন্ন্যাসীকে আসল মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায় হিসেবে আইনি স্বীকৃতি প্রদান করেন। কিন্তু এই রায়ের পর পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরো অনেক বেশি জটিল আকার ধারণ করে। 1939 সালে ততদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। গোটা পৃথিবী যখন এক ভয়াবহ ধ্বংসলীলার সাক্ষী হচ্ছে, ঠিক সেই ডামাডোলের মধ্যেই ভাওয়াল সন্ন্যাসী মামলা তার চূড়ান্ত আইনি গন্তব্যের দিকে পা বাড়ায়। সত্যেন্দ্রনাথ এবং ব্রিটিশ রাজস্ব বোর্ড কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লন্ডনের প্রিভি কাউন্সিলে আপিল করার সিদ্ধান্ত গ্রহণ করেন, যা ছিল তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলের কারণে লন্ডনের প্রিভি কাউন্সিলের স্বাভাবিক আইনি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। ফলে এই আপিল মামলার শুনানি শুরু হতে বেশ কয়েক বছর সময় লেগে যায়। মামলাটি যখন লন্ডনে পৌঁছায়, তখন সন্ন্যাসীর শারীরিক অবস্থা বয়সের ভারে এবং দীর্ঘ আইনি লড়াইয়ের মানসিক চাপে বেশ ভেঙে পড়েছে। তবুও তিনি নিজ দাবিতে অবিচল ছিলেন। 1946 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সদ্য শেষ হয়েছে। ব্রিটিশ ভারত তখন স্বাধীনতার ঠিক দ্বার প্রান্তে দাঁড়িয়ে। এমন এক উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে
লন্ডনের প্রিভি কাউন্সিলে ভাওয়াল সন্ন্যাসী মামলার চূড়ান্ত শুনানি শুরু হয়। 28 দিনের দীর্ঘ শুনানিতে উভয় পক্ষের আইনজীবীরা তাদের সর্বোচ্চ আইনি দক্ষতা প্রদর্শন করেন। প্রিভি কাউন্সিলের লর্ড থ্যাংস্টন, লর্ড পোর্টার এবং স্যার জন বিউমন্ট অত্যন্ত সতর্কতার সাথে কলকাতা হাইকোর্ট এবং ঢাকার জজ কোর্টের দেওয়া প্রতিটি ফরেন্সিক প্রমাণ এবং সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করেন। ব্রিটিশ বিচার ব্যবস্থার সর্বোচ্চ পর্যায় থেকে এবার এমন এক সিদ্ধান্ত আসার অপেক্ষায় ছিল পুরো ভারতবর্ষ, যা চিরকালের জন্য এই অমীমাংসিত রহস্যের সমাধান করে দেবে। অবশেষে 1946 সালের 30 জুলাই লন্ডনের প্রিভি কাউন্সিল থেকে সেই বহু প্রতীক্ষিত চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। প্রিভি কাউন্সিল অত্যন্ত জোরালো ভাষায় ঢাকার জজ কোর্ট এবং কলকাতা হাইকোর্টের রায়কে সম্পূর্ণ বহাল রাখে। ব্রিটিশ সাম্রাজ্যের সর্বোচ্চ আদালত চূড়ান্তভাবে স্বীকৃতি দেয় যে এই নাগা সন্ন্যাসী হলেন ভাওয়ালের আসল মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়। দীর্ঘ 25 বছরের অবর্ণনীয় মানসিক নির্যাতন, শত শত চক্রান্ত এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এটি ছিল সত্যের এক অবিস্মরণীয় এবং চূড়ান্ত বিজয়। আইনিভাবে মেজকুমার তার সাম্রাজ্য ফিরে পেলেন। ভাওয়াল পরগনা থেকে শুরু করে পুরো বাংলায় এই রায়ের খবর পৌঁছানো মাত্রই এক অভূতপূর্ব আনন্দের বন্যা বয়ে যায়। সত্যেন্দ্রনাথ এবং বিভাবতী দেবীর সমস্ত দম্ভ চূড়ান্তভাবে চূর্ণ হয়ে যায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বোধ হয় একেই বলে। প্রিভি কাউন্সিলের রায়ের আনন্দ উদযাপন করার জন্য সন্ন্যাসী যখন কলকাতায় অবস্থান করছিলেন, তখন 1946 সালের 3রা আগস্ট তিনি এক ভয়াবহ স্ট্রোকের শিকার হন। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে 5ই আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ 25 বছর ধরে যে সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য তিনি রক্তক্ষয়ী লড়াই চালিয়েছিলেন, সেই সাম্রাজ্যের সিংহাসনে তিনি একদিনের জন্য বসতে পারলেন না। বন্ধুরা, এই দীর্ঘ 10টি চ্যাপ্টার জুড়ে আমরা জানলাম কিভাবে মানব মনের লোভ এবং ক্ষমতার মোহ একটি পরিবারকে ধ্বংস করতে পারে। আমরা দেখেছি 1909 সালে দার্জিলিংয়ে কিভাবে এক চক্রান্তের বীজ বপন করা হয়েছিল, কিভাবে 1921 সালে একজন সন্ন্যাসী ফিরে এসে ব্রিটিশ প্রশাসনের ভিত নাড়িয়ে দিয়েছিলেন। আমরা বিশ্লেষণ করেছি কিভাবে তৎকালীন সাধারণ প্রজারা তাদের জমিদারের জন্য একজোট হয়ে ব্রিটিশ কোর্ট অফ ওয়ার্ডসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই কিভাবে কেবল যৌক্তিক এবং ফরেন্সিক প্রমাণের ভিত্তিতে শতাব্দীর সবচেয়ে জটিল পরিচয়ের সংকট সমাধান করা হয়েছিল, তা এই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। ভাওয়াল সন্ন্যাসী কেবল একটি মামলা নয়, এটি ঔপনিবেশিক বাংলার সমাজনীতি, রাজনীতি এবং সাধারণ মানুষের অদম্য মানসিকতার এক নিখুঁত ঐতিহাসিক দলিল। প্রিয় শ্রোতা, ইতিহাসের এই রোমাঞ্চকর এবং সত্য ঘটনা ভিত্তিক অডিও ডকুমেন্টারিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। বাংলার অজানা এবং হারিয়ে যাওয়া এমন আরও অসংখ্য ঐতিহাসিক বিশ্লেষণ শুনতে বই কথা কয় চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ইতিহাস কেবল অতীতের গল্প নয়, এটি আমাদের বর্তমানকে বোঝার সবচেয়ে বড় হাতিয়ার। আগামী পর্বে আমরা হাজির হব নতুন কোনো ঐতিহাসিক রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, যৌক্তিক থাকবেন। ধন্যবাদ।